জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 22শে মে 2025 কলকাতা প্রেস ক্লাবে অল বেঙ্গল সেফ এডুকেশন কমিটি এক সাংবাদিক সম্মেলনে জানালেন, জাতীয় শিক্ষানীতি 2020 বিকল্প খসড়া জনগণের শিক্ষানীতি, তারই আনুষ্ঠানিক প্রকাশের সাংবাদিক সম্মেলন। সেখানে বক্তারা শিক্ষানীতি নিয়ে যে বক্তব্য রেখেছেন তা জনগণের জন্য তুলে ধরা হলো। প্রথম ফায়দা হয়েছে তিনি বানিয়েছিলেন আমার এক আমলা, তিনি প্রাইম মিনিস্টার অফিসে চলে গেছেন অ্যাজ অ্যাডভাইজার। কি পারে আমাদের অনেক গুণ থাকতে হয়। এখন আমি শুধু দুটি পয়েন্টের কথা, একটা হচ্ছে যে 6% জিডিপি শিক্ষায় আনার ব্যাপারে আমরা ছোটবেলা থেকে শুনছি, আপনারা শুনছেন, তার কত কাছে এসেছে আর কি জন্য এসেছি বা কি জন্য আসি। এনইপির মাধ্যমে বাজেট যে একানাও বেড়েছে আমার কোনো কিছু, আমি তথ্য থেকে বুঝিয়ে দেবো যে এনইপি তো অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে তার জন্য যে ম্যাচিং ফান্ড তারা প্রায় কোথাও প্রায় কথাটা ব্যবহার করতে এই জন্য কিছু অনেক বছর পরে আমরা প্রায় যখন 4% কাছাকাছি পৌঁছে গেছি জিডিপির খরচ, মানে খরচে, তখনকার হিসেবে আমি এই ধর্মেন্দ্র প্রধানকে চ্যালেঞ্জ করে বললাম যে 3% রাজ্য 1% 3% রাজ্যরা খরচ করছে, 1% ওরা খরচ করছে। তারপরে দেখলাম যে না, ওদের খরচ তো মধ্যে বোঝাবি না, ওইসব করে থেকে আর্মি মেডিয়া, আর্মি ইনস্টিটিউট, টানা সব ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, শিক্ষার মধ্যে আমার নিজের আন্দাজ 4-4.5 কাছাকাছি, তাও তার মধ্যে একটা বড় অংশ প্রাইভেট কন্ট্রিবিউশন, প্রাইভেট ব্যবসা কন্ট্রিবিউশন। আর জিডিপি 4.5 টেনে টুনে চারিদিকে টেনে টুনে আমার কাছে যে তথ্যটা দিয়ে দেওয়া, তাতেই বোঝা যাচ্ছে যে এই 11 বছরে এবং তার আগেও কতখানি তারা এ ব্যাপারে ইন্টারেস্ট নিতে। তার আগের ব্যাপারে বলতে গেলে আমার বলতে হয় এই জন্যই যে আমি তখন তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কাজ করার সৌভাগ্য ছিল, তিনি অধ্যাপক ছিলেন এবং তিনি কিন্তু তার মতো চেষ্টা করেন, আমি চোখের সামনে দেখি। এর ঊর্ধ্বে গিয়ে বা নিম্নে গিয়ে যে কোনো ভাবে আপনি জিনিসটাকে দেখুন, যেই রাজনীতি জড়িয়ে আছে, যার সাথে যে রাষ্ট্রনীতি জড়িয়ে আছে, সেটা কিন্তু অনেক ফ্রিল্যান্ডের ফর্মুলা হোক না হোক আমার কি যায়, এটা আমাদের আমরা রাষ্ট্রনীতির মধ্যে জড়িয়ে আমি ছুটি নিয়েছি, তো ওখানে চালু করছে কি না করছে আমার কি যায়, সেটা কিন্তু আমাদের পক্ষে। আমরা যদি ফ্রিল্যান্ডের ফর্মুলায় যেতে পারি, তোমারও যেতে হবে। থার্ড ল্যাঙ্গুয়েজটা তোমাকে আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে চাপাচ্ছি না, আরেকটি মূল্যবোধ, আরেকটি সংস্কৃতি, আরেকটি ইতিহাস তোমার জানতে হবে, না হলে তোমার এই উপমণ্ডলতা কোনোদিন থামবে না, ব্রহ্মাণ্ডটা কোনোদিন থামবে না। আমি হিন্দিতে বড় হয়েছে, আমি হিন্দির এই জানি, আমি হিন্দির বাইরে কিছু জানি না, এবং অন্য সব জায়গায় আমি হিন্দি জানি। আমি এই দিকে আমার আলোচনাটা শেষ নামে যে দাবিগুলো তোলা হয়েছে, সেই দাবিগুলোর মধ্যে প্রচন্ড ভূমিকা আছে। ওপর থেকে শুনলে মনে হবে অত্যন্ত সঙ্গত দাবি। সেই দাবি আমি খুব সংক্ষেপে 2-4 লাইনে আপনাদের বলছি। দাবিগুলো যে কতখানি ভণ্ডামি সেটা আমাদের জানা জরুরি। তার আগে মন্তব্যটা করে নিই, জাতীয় শিক্ষানীতির বদলে সারা বাংলা এবং সর্বভারতীয় শিক্ষা রক্ষা কমিটি, সেফ এডুকেশন কমিটি, সেটাকে যে বদল করার চিন্তা করেছে আমি অভিনন্দন জানাই। পিপলস এডুকেশন পলিসি, আমার একটু বিনম্র নিবেদন আছে, পিপলস না বলে ডেমোক্রেটিক বলা যায় কিনা, কারণ অগণতান্ত্রিক শিক্ষা নীতির বিরুদ্ধে বলা হয়েছে এখানে। অর্থাৎ ডেমোক্রেটিক অথবা ইউনিভার্সাল এডুকেশন পলিসি বা ডেমোক্রেটিক এডুকেশন পলিসি বলার কোনো সুযোগ আছে কিনা একটু ভেবে দেখবে। পিপলস বললে যেন একটু মনে হয় দিকটা অন্যরকম, একটুখানি
কি বললাম ঠিক বোঝাতে পারছি না, একটু ন্যাশনাল এডুকেশন পলিসি যারা করেছিল, একবিংশ শতাব্দীতে এইরকম শিক্ষানীতি প্রথম, দাবিটা ভেবে। তারপরে সর্বস্তরে শিক্ষা পৌঁছে দেওয়া এবং স্কুল ছুট হ্রাস করা করোনাকালের সময় বলছেন, এটাও দাবি। শিক্ষা যেন উপভোগ্য হয় এবং শিক্ষার্থীদের মনে দায়িত্ববোধ জাগায়, এরকম বড় বড় কথা। দেখুন 2040 সালের মধ্যে যেন হাইয়েস্ট কোয়ালিটি অফ এডুকেশন দিতে পারা যায়। 2040 ভেবে দেখুন, তার মানে 2040 পর্যন্ত যারা এই দাবি করছেন তারা ক্ষমতায় থাকবে আশা করা যায়, সেরকমই ভেবেছিলেন। তারপরে শিক্ষার আমূল সংস্কার কিভাবে করা হবে না, ভারতের ঐতিহ্য ও মূল্যবোধ বজায় রেখে। এগুলো সব এত বেশি ফাঁকা আওয়াজ বলে আমার মনে হয়েছে। তাত্ত্বিক জ্ঞান কেবল নয়, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সমস্যার সমাধান করতে শেখানো হবে এই পলিসি দ্বারা শিক্ষার্থীকে। আরো বড় বড় কথা আছে, আমি সেগুলোতে আর যাচ্ছি না। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে, মূল লক্ষ্য গুড হিউম্যান বিং। চিন্তা করুন, প্রতিটি শিক্ষার্থী হবে গুড এবং হিউম্যান বিং। আমি কটা কোথায় করতে চাইছি আপনারা বুঝবেন, আমি আর বলছি না। এরপরে আমি আর এদের দাবিগুলো বলতে গেলে আরো পিছিয়ে লাগবে, আমি সেগুলো তার মধ্যে যাচ্ছি না। আছে শিক্ষার্থীরা যেন মৌলিক অধিকার ও সাংবিধানিক মূল্যবোধকে গুরুত্ব দিতে পারে। শেষ বলি, ট্রু ইন্ডিয়ান অ্যান্ড ট্রুলি গ্লোবাল সিটিজেন হবে ন্যাশনাল এডুকেশন পলিসি ফলো করবে। 2025-এর মধ্যে প্রাথমিক শিক্ষাগুলি যেন যথাযথ শিক্ষা পদ্ধতি প্রয়োগে সফল হয়, এটা নাকি তাদের জাতীয় মিশন, ন্যাশনাল মিশন। আর যাচ্ছি না, 4টে অংশে ন্যাশনাল এডুকেশন পলিসিটা বিভক্ত করা হয়েছিল। আমি এবার যে বৈজ্ঞানিক ভাষা বলতে ঠিক কি বোঝানো হয়েছে, বোধহয় একটা অস্বচ্ছতা আছে। মাতৃভাষা ইংরেজি ভাষা আমি সম্পূর্ণ সমর্থন করছি, তার সঙ্গে বৈজ্ঞানিক ভাষা যদি অস্বচ্ছতা থাকে আমার মাথায় কুলাচ্ছে না, তাহলে সেটা একটু পরিষ্কার হওয়া, স্পষ্ট হওয়া প্রয়োজন। আর আমি আর একটা ব্যাপারে একদম দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে এমফিল পুনর্বার ফিরে আসে। এমফিলের প্রয়োজনীয়তা আগে ছিল, এমএ পাশ করে পিএইচডিতে যাওয়ার ক্ষেত্রে একটা মাঝখানে গ্যাপ পড়তো, তখনকার ছাত্রছাত্রীরা পারত না পূরণ করতে। কিন্তু এখন যেরকম প্রযুক্তির যুগ, তাতে আমার মনে হয় এই গ্যাপটা আর থাকছে না। তাই এমফিলটা ফিরে না আসাই ভালো, যত সময় মানে শিক্ষার্থীদের কম দিতে হয় সেটা ভালো। এটা আমার প্রস্তাব রইল, আপনারা ভেবে দেখবেন গ্রহণ করা যায় কিনা। আর আরেকটি কথা কোথায় বাদ পড়েছে মনে হয়, ওরা 3 থেকে 6 বছর বয়সের সময়ে শিক্ষার্থীদের বাল ভাটিকা ও অঙ্গনওয়াড়িদের হাতের শিক্ষা ব্যবস্থাটা তুলে দেবে শিক্ষার্থীদের, শিশুদের, এরকম একটা কথা মনে হয় ছিল। এটা কি বাদ পড়ে গেল নাকি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হলো, এটাতে আমার খুব আপত্তি রয়েছে। এই ধরনের চিন্তা ভাবনার সংকীর্ণতা আমাকে চিন্তিত করেছে। এইটুকুই আমার কেবল বলার। আমি সকলকে বলবো, ভেবে দেখুন এই অল্টারনেটিভটা ভীষণ জরুরি। ভারতবর্ষকে জগৎবাবু ছুঁয়ে গেছেন, এক রাখতে গেলে এটা খুব জরুরি। এবং যে হিন্দি চাপিয়ে দেওয়ার কথাটা জগৎবাবু বলেছেন, আমি সেই সম্পর্কে খুব ছোট্ট একটা ইঙ্গিত করে অন্য জায়গায় যাব। সেটা হচ্ছে যে স্তরে সেখানে ইংরেজি ছাড়া আর একটি ভাষাতেই লিখতে পারা যায়, সেটা হচ্ছে হিন্দি। ইউজিসি নেট পাস করা, এই নেট পাস করা যারা হিন্দিতে পরীক্ষা দেয় তারা অতি সহজে পাস করে যায়। হিন্দি শিখে প্রথমে ইংরেজি থেকে পারছিল না, তারপরে হিন্দি শিখে হিন্দিতে পরীক্ষা দিল এবং নেট পেয়ে গেছে, করার চেষ্টা করেছে। আমি বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে শিক্ষাবিদ বিরাকুল নাহা যেটা উল্লেখ করেছেন, সেটা বলছি যে ভারতবর্ষে 13,77,000 অঙ্গনওয়াড়ি কর্মীরা, অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। এই মানুষগুলোকে আপনারা যারা জানেন, নিশ্চয়ই জানেন অনেকে, তাদের যে চাকুরির ব্যবস্থাটা, তাদের যে দুর্দশা,
সেই দুর্দশা এখনো পর্যন্ত কোনোভাবে উন্নত মানে তাদেরকে নিয়ে যাওয়া হয়নি, না স্যালারি, না তাদের চাকরির নিরাপত্তা, কোনো দিক থেকে। তাদের উপর একটা বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে যে 3+ যারা আসবে তাদেরকে এডুকেশন শিক্ষা। এই শিক্ষাটা তারা কোথায় পাবে? এই যে জিডিপি কথাটা বলা হচ্ছে, এই কমিশনও বলেছে যে 6% জিডিপি, কিন্তু 4.43 ওপরে এখনো পর্যন্ত ওঠে। তাহলে কোথা থেকে পাঠাবে? 2009-এর যে শিক্ষার অধিকার আইন প্রতিষ্ঠা হওয়ার পর আপনারা জানেন অনেক টাকা পয়সা দিয়ে যেটা হয়েছিল সবচেয়ে, যে প্রাইমারি স্কুলগুলো যাতে বাথরুম থাকে। এই বাথরুম না থাকার ফলে যারা 11-12 বছরের মেয়েরা তারা স্কুলে রেগুলার আসতো না, এবং সেই না আসার কারণটা হচ্ছে বাথরুম ছিল না। সেইগুলো যখন সব জায়গায় সম্পূর্ণ হতে পারেনি, কিছু কিছু জায়গায় হয়েছে বা অনেক জায়গায় হয়েছে, বাথরুমটা অন্তত হয়েছে, আরো কিছু কিছু সুযোগ সুবিধা এসছে, কিন্তু পুরোপুরি দিতে পারেনি টাকার অভাবে আমরা জানি না। এবং যে সিস্টেমে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে তাতে অলরেডি তরুণ নস্কর বলেছেন যে আরো বেশি করে ওই প্রাইভেট শিক্ষার যেটা ট্রেনিং বা বিভিন্ন কোচিং সেন্টার, এগুলো আরো দেখতে হবে। এবং সর্বোপরি সমস্ত ব্যাপারটার মধ্যে এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে প্ল্যানিং করা হয়েছে সেটার মূল একটা লক্ষ্য থাকে, এটা হতেই হবে। কারণ যে সরকার আসবে তার পিছনে যারা আছে, আপনারা এই সরকারের পিছনে কারা আছে সেগুলো আপনারা সকলেই জানেন। অতএব তাদের যে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিভঙ্গি, সেটা প্রয়োগ করবে। এবং সেটা প্রয়োগ করার জন্য সেই মতোই ইতিহাস হোক, জাতি হোক, সব পরিবর্তন করতে, এবং সেটা করছে। এবং সেই করতে গিয়ে হয়েছে সাম্প্রদায়িকীকরণ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের এর আগে শিক্ষা কমিশন গুলো বারবার যেটা বলেছে যে বৌদ্ধবাদ এবং আমাদের ট্র্যাডিশন, আমাদের সংস্কৃতি, তার রিফ্লেকশন যেন শিক্ষার ভেতরে হয়, সেটা কিন্তু এখানে হয়নি। এটা একটাই 60 পাতার ডকুমেন্টে কোথাও ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা নেই। এইটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, এবং এর মধ্যে দিয়ে দেশের মানুষের মধ্যে একটা বিশেষ চিন্তাধারাকে নিয়ে আসার চেষ্টা করা হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। এক দেশ, এক ধর্ম, এক ভাষা, এই লক্ষ্যকে সামনে রেখেই এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। এইটা আমার কাছে অত্যন্ত ভয়ঙ্কর জিনিস বলে মনে হচ্ছে। শিক্ষকরা যখন রাস্তায় আন্দোলন করছেন তখন সেভ অর্থাৎ অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি জনগণের শিক্ষানীতি নিয়ে ভাবছেন, এটা একটা অত্যন্ত গর্বের বিষয়। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।